আশঙ্কা যে এই আন্দোলনে যে কেন্দ্রীয় সরকারের কার্যত মাথা নিচু করেছে, এটার পরে তারা নানানভাবে আন্দোলনকারীদের ধরে ধরে তাদের উপরে আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করবে। এবং এখানেও আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী বলেছেন ৭০ জনের নামে গুন্ডা দমন আইন দেওয়া হবে। আমরা জানি না যে পশ্চিমবাংলাতেও ৭০ জনের তালিকায় কারা কারা। একটা আন্দোলন যে একজন মন্ত্রীকে পদ থেকে সরাতে পারে তার এক বড় নজির আমরা দেখলাম ককরোচ জনতা পার্টি ও বাম যুব ছাত্র সংগঠনের সম্মিলিত প্রতিবাদে। কিন্তু আন্দোলনের পরেই দেখা গেছে বারংবার টার্গেট করা হচ্ছে বাম ছাত্র সংগঠনের কর্মীদের। গতকালই ঐশী ঘোষকে গ্রেফতার করার চেষ্টা করে দিল্লি পুলিশ। তবে বামেরা জানিয়েছে ছাত্রদের ভালোর জন্য যদি আবারও রাস্তায় নামতে হয় তা নামতে একবারও পিছপা হবেন না তারা। আর সেই কথাই আবারও শোনা গেল এআইডিএসওর রাজ্য সভাপতি বিশ্বজিৎ রায়ের কথাতে। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর বাম ছাত্র সংগঠন যারা বাংলাতে এত বড় একটা মিছিল করলো, তারপরে গিয়েই তার পরের দিনেই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিল। কিন্তু তারপর দেখা যাচ্ছে কেন্দ্রের থেকে কিন্তু একটা কড়া পদক্ষেপ নেওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। কি বলবেন সেই বিষয়ে? দেখুন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এটা আন্দোলনের চাপে পড়ে গোটা দেশ জুড়ে, দিল্লি সহ গোটা দেশ জুড়ে যেভাবে ছাত্র যুবদের ব্যাপক আন্দোলন, এই আন্দোলনের চাপে পড়ে কেন্দ্র সরকার বাধ্য হয়েছে। এবং ধর্মেন্দ্র প্রধানের যে পদত্যাগ পত্র, যদি সেটা আপনারা দেখবেন সেখানে আন্দোলনকারীদের দেশদ্রোহী বলা হয়েছে এবং শাসক শ্রেণী বিজেপি আরএসএস এই গোটা দেশের যে একটা ঐতিহাসিক আন্দোলন, সেই আন্দোলনটাকে কালিমালিপ্ত করার জন্য তারা এটাতে দেশবিরোধী তকমা লাগিয়েছে। এখান থেকে খুব স্পষ্ট যে কেন্দ্রীয় সরকার চাপে পড়ে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করেছে। এবং তারা পরের দিন আপনারা এটাও দেখেছেন যে ধর্মেন্দ্র প্রধান যখন সংসদ ভবনে প্রবেশ করে তখন তাকে খানিকটা বীরের মর্যাদা দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়ে সংসদে প্রবেশ করানো হয়েছে। এবং যার সঙ্গে এতগুলো ছাত্রছাত্রীর, যার দুর্নীতির জন্য, যে ধর্মেন্দ্র প্রধানের শিক্ষা দুর্নীতির জন্য এতগুলো ছাত্রছাত্রীর প্রাণ গেল, তাকে যেভাবে বিজেপি বীরের সম্বর্ধনা দিল, এটা থেকে আমাদের খুব স্পষ্ট জানা ছিল যে সাময়িক নতি স্বীকার করলেও বিজেপি আরএসএস চেষ্টা করবে আন্দোলনকারীদের উপরে আরও আক্রমণ নামিয়ে আনার। এবং পশ্চিমবাংলা তো আপনারা দেখেছেন যে গুন্ডা দমন আইন যেভাবে মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেছেন, যেভাবে একটা বিশেষ সম্প্রদায়কে আক্রমণ করেছেন, সম্প্রদায়কে ধরে 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 গ্রেপ্তার করেছেন, এটা থেকে খুব স্পষ্ট যে সরকার নানানভাবে এই আক্রমণটা আরো ঘুর পথে নামিয়ে নিয়ে আসবে এবং সেটার জন্য আমরা তৈরি। আমরা মনে করি যে এই আন্দোলন যেমন কেন্দ্রীয় সরকারকে একটা বার্তা দিয়ে গেল যে দৃঢ় প্রতিজ্ঞ ছাত্র সমাজের কাছে সরকার, শাসক মাথা নত করেছে, অতীতেও করেছে, বর্তমানে করলো, ভবিষ্যতেও করবে। গোটা দেশের জনসাধারণের কাছে বার্তা দিয়ে গেল যে আজকের এই যে পরিস্থিতি, সর্বাত্মক আক্রমণ, এর বিরুদ্ধে লড়াই ছাড়া রাস্তা নেই। পরে লড়াইয়ের রাস্তাতে যেমন বর্তমানে ছাত্র সমাজ আছে, আগামী দিনে আরো ব্যাপকভাবে আসবে। ফলে ওই কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, মিথ্যা মামলা, আরো নানান ভয়ভীতি, হুমকি, এটাকে উপেক্ষা করে ছাত্র সমাজ রাস্তায় আবার নামবে। তার কথায় আসলে বলি, গতকাল দিল্লির সিপিএম দপ্তরে গিয়ে কিন্তু ঐশী ঘোষকে দিল্লি পুলিশ গ্রেফতারের চেষ্টা করেছে। আপনার কি মনে হয় এইখানে কোন কোন এরকম বাম যুব নেতা তাদের গ্রেফতারের আশঙ্কা রয়েছে? একদমই আমরা যেভাবে ঐশী ঘোষকে গ্রেপ্তার করার চেষ্টা হয়, ঐশী ঘোষ এই বাম ছাত্র যুব সংগঠনগুলোর যারা নেতৃত্ব দিচ্ছে গোটা দেশ জুড়ে, তার মধ্যে একজন অন্যতম। তাকে যেভাবে গ্রেপ্তার করার চেষ্টা হয়েছে সেটা অত্যন্ত অগণতান্ত্রিক, কোনোভাবেই আমরা সমর্থন করতে পারি না। এবং আমাদের আশঙ্কা যে এই আন্দোলনে যে কেন্দ্রীয় সরকারের কার্যত মাথা নিচু করেছে, এটার পরে তারা নানানভাবে আন্দোলনকারীদের ধরে ধরে তাদের উপরে আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করবে। এবং এখানেও আপনারা দেখেছেন পশ্চিমবাংলায় যে মুখ্যমন্ত্রী বলেছেন ৭০ জনের নামে গুন্ডা দমন আইন দেওয়া হবে। আমরা জানি না যে পশ্চিমবাংলাতেও ৭০ জনের তালিকায় কারা কারা আছে।
বাম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছে কিনা আমাদের জানা নেই, কিন্তু এইভাবেই একটা চেষ্টা চলছে আন্দোলনকারীদের গ্রেপ্তার করা, তাদেরকে হুমকি দেওয়া, তাদেরকে নানানভাবে হেনস্থা করা। এবং আমরা এটাও বলেছিলাম যে পশ্চিমবাংলায় রাজ্য সরকার যেভাবে গুন্ডা দমন আইন এনেছে, এই গুন্ডা দমন আইন যখন চালু করে তখনই আমরা বলেছিলাম যে এটা গুন্ডা দমন করার জন্য নয়, এটা আসলে যারা রাজ্য সরকারের, যারা সরকার বিরোধী, যারা আন্দোলন করবে, যারা প্রতিবাদ করবে, গণ আন্দোলনের কর্মীদের, প্রতিবাদীদের গ্রেপ্তার করার জন্যই এই আইন। ফলে এ ধরনের প্রচেষ্টা চলবে এবং এই প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্র যুব সমাজ আবারও লড়বে। একটা কথা জেনে রাখবেন, ওরা যত মারবে আন্দোলন তত তীব্রতর হবে। ওরা যত মিথ্যা মামলা দেবে, যত ওরা নানানভাবে আক্রমণ নামিয়ে আনবে, পশ্চিমবাংলা সহ গোটা দেশের ছাত্র যুবকরা তত বেশি করে প্রতিরোধের। এই যে গুন্ডা দমন আইন, এটার আন্ডারে যদি কেউ এখন হেফাজতে যায় তাহলে তাকে বলা হচ্ছে তারা 12 মাস তাদের কোনো বিচার হবে না। যদি এখন এই আন্দোলন করতে গিয়ে কোনো ছাত্র যুব সংগঠনের কেউ এর আন্ডারে পড়ে আজকের গ্রেফতার হয়, কি করবেন আপনারা ভেবেছেন? কারণ 12 মাস মানে একটা গোটা বছর। দেখুন, আমরা আমাদের সংগঠন এআইডিএসও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে লড়াই সংগ্রাম, সেই সংগ্রামের গর্ভ থেকেই আমাদের জন্ম এবং ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের স্বপ্ন বুকে করেই আমরা লড়ছি। আমরা অতীতেও দেখেছি যে নানান সরকার, রাষ্ট্র আন্দোলনকারীদের উপরে নানান ধরনের মিথ্যা মামলা, গ্রেপ্তারি, নানান ধরনের কালা আইন প্রণয়ন করেছে। পরাধীন ভারতবর্ষেও করেছে, স্বাধীন ভারতবর্ষেও একটার পর একটা সরকার যারা এসেছে তারা এইভাবে গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠ রোধ করার জন্য চেষ্টা করেছে। কিন্তু তা সত্ত্বেও গণ আন্দোলনের কণ্ঠ রোধ করা যায়নি। ব্রিটিশরাও পারেনি, ভারতবর্ষের ক্ষমতায় আসার পর কংগ্রেসও পারেনি, এ রাজ্যে তৃণমূলও পারেনি, বিজেপিও পারবে না। গুন্ডা দমন আইনের নাম করে যদি আন্দোলনকারীদের গ্রেপ্তার করার চেষ্টা করে, যদি মিথ্যা মামলা দেয়, গোটা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন তীব্রতর হবে। সরকারের ভাবা উচিত যে এই যে অগণতান্ত্রিক কালা আইন পাস করেছে পশ্চিমবাংলা একটা গণ আন্দোলনের পীঠস্থান, গণ আন্দোলনের একটা জায়গা, লড়াইয়ের জায়গা। ফলে এখানে ওই গুন্ডা দমন আইনের নাম করে যদি আন্দোলনকারীদের গ্রেপ্তার করা হয়, মিথ্যা মামলা দেওয়া হয়, তাহলে কিন্তু সরকারটা মারাত্মক ভুল করবে, গোটা পশ্চিমবাংলা ব্যাপী গণ আন্দোলন ছড়িয়ে পড়বে। এর বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেই। সুরাজ কুমার সিং তার নেতৃত্বাধীন একটা হিন্দুত্ববাদী সংগঠন, তারা হচ্ছিল এই এসএফআই এর পতাকা, সেটাকে কবি সুকান্ত মজুমদারের ছবির সঙ্গে পুড়িয়ে দিয়েছেন। একটা ঘৃণ্যতম কাজ। সেখানে দাঁড়িয়ে 2029-এর যে লোকসভা নির্বাচন, তার জন্য আপনারা কিভাবে প্রিপেয়ার হচ্ছেন? কারণ আপনাদেরকে কিন্তু এই যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো তার সঙ্গে মোকাবিলা করতে হতে পারে। দেখুন, নির্বাচন 29-এ কী হবে সেটা সময় বলবে, কিন্তু যেভাবে বামপন্থী সংগঠনগুলোর পতাকা পোড়ানো হয়েছে, এটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। আমরা মনে করি না যে বিজেপির পতাকা পোড়ানো, সেটাকেও যেমন আমরা সমর্থন করি না এবং সেটারও যেমন আমরা প্রতিবাদ করেছি, তেমনি একইভাবে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর যেভাবে পতাকা পোড়ানো হয়েছে সেটার আমরা প্রতিবাদ করেছি। আমরা মনে করি লড়াইটা রাজনৈতিকভাবে লড়াই করা উচিত। ফলে আসলে বিজেপি সে ভালোভাবেই জানে যে আজকে গোটা দেশ জুড়ে যে আন্দোলনটা হচ্ছে, সেই আন্দোলনে সিজেপিকে যতই প্রচারে আনা হোক, সিজেপি আজকে যে দাবিগুলো তুলছে, ককরোচ জনতা পার্টি, সেই দাবিগুলো পশ্চিমবাংলায় সারা দেশে বামপন্থীরা বহু আগে থেকে তুলছে। শিক্ষা দুর্নীতি, এনটিএ বাতিল করতে হবে, এনইপি 2020 বাতিল করতে হবে এবং সমস্ত ক্ষেত্রে শিক্ষার বেসরকারীকরণ বাতিল করতে হবে। এটা নিয়ে ডিএসও, এআইডিএসও সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলো লড়ছে। বিজেপি খুব ভালো করেই জানে যে এই আন্দোলনের নেতৃত্ব যদি বামপন্থীদের হাতে চলে আসে, তাহলে কিন্তু এই আন্দোলন আরও তীব্রতর হবে এবং এটা মানে ভারতবর্ষের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রেও একটা খুব কার্যকরী হয়। সেই জন্যেই দেখবেন 24শে জুলাই কলকাতায় যে মিছিল হয়েছিল, সেই মিছিলটাকে কাউন্টার করার জন্য পরপর আরও দুটো মিছিল হয়। সরকার এত ভয় পেয়ে গেছে, শুধু পশ্চিমবঙ্গের বিধানসভায় মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক এজেন্ডাকে তুলে 16 জনকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে, শুধু তাই নয়,
পরপর দুটো মিছিল ডাকতে হয়েছে, এতটাই ভয় পেয়ে গেছে। ফলে আমরা মনে করি ওই পতাকা পুড়িয়ে বা সুকান্তের ছবিকে অবমাননা করে বা কিছুদিন আগে দেখেছে নেতাজিকে অবমাননা করে যেভাবে যা চেষ্টা করছে, এটা করার মধ্য দিয়ে তারা আসলে চায় বামপন্থী আন্দোলনের কণ্ঠটাকে রোধ করতে। কিন্তু পশ্চিমবাংলার বামপন্থী ছাত্রজীব সংগঠন, তাদের মধ্যে নানান বিষয়ে কিছু মতপার্থক্য আছে, তা সত্ত্বেও তারা এই ইস্যুতে যেভাবে ঐক্যবদ্ধভাবে লড়ছে, লড়াই করছে, এটাই আজকে আগামী দিনে আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত আশার আলো। নির্বাচন যখন আসবে তখন নির্বাচনের পরিস্থিতিতে কি হবে না হবে সেটা পরে বিচার্য বিষয়। এখন আমাদের বামপন্থীদের একটাই লক্ষ্য যে গোটা দেশে পশ্চিমবাংলায় বিজেপি আরএসএস এর বিরুদ্ধে রাস্তার আন্দোলনকে, রুটি রুজির আন্দোলনকে তীব্রতর করা, এটাই এখন মূল এজেন্ডা। আচ্ছা, এই যে ককরোচ জনতা পার্টি, সেটার একটা অন্যতম মুখ কিন্তু হয়েছিল এআইএস এর সভাপতি নেহা গোড়া। আপনার কি মনে হয় কোথাও গিয়ে এখন তিনি কেন্দ্রের কড়া নজরে রয়েছেন? থাকতেই পারেন, শুধু তিনি কেন, আজকে যারাই আন্দোলনকারী, যারাই ওখানে আন্দোলনে ছিল এবং আজকে মানে অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন যারা এই আন্দোলনটাতে অংশগ্রহণ করে আন্দোলনের অভিমুখটাকে সঠিক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, যে এই আন্দোলনটা কোনো বিচ্ছিন্ন নয়। দেখুন, আজকে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছে, এখনো এনটিএ বাতিল হয়নি। আপনারা শুনলে অবাক হবেন যে এনটিএর যে সেখানে ইতিমধ্যে প্রায় 15টা পদ ফাঁকা পড়ে আছে, কেউ নেই। 39টা পদের মধ্যে 15টা পদ ফাঁকা এবং আরও যে 34টা দেখা যাচ্ছে সেখানে মানে কোনো স্থায়ী কর্মী নেই। তাহলে একটা চূড়ান্ত অব্যবস্থার মধ্য দিয়ে এনটিএ চলছে, যেখানে পুরোপুরি একটা বাণিজ্যিকভাবে, একটা অবৈজ্ঞানিকভাবে এই সংস্থা চলছে এবং এই সংস্থার উপরই কিন্তু গোটা ভারতবর্ষের কোটি কোটি ছাত্রছাত্রীদের স্বপ্ন ঝুঁকিয়ে আছে। এবং এনটিএ বাতিল সহ শিক্ষাক্ষেত্রে আজকে যে ভয়াবহ সমস্যা, এই সমস্যার জন্য মূল দায়ী কিন্তু জাতীয় শিক্ষানীতি। এই আজকের দিনে 29শে জুলাই বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে 2020 সালে এই শিক্ষানীতি প্রচলন করেছিল। এই শিক্ষানীতি চালু হয়েছে কিন্তু মূলত কর্পোরেটদের স্বার্থে, এদেশের পুঁজিপতিদের মালিকদের স্বার্থে। তাহলে তার বিরুদ্ধে যদি আন্দোলন না হয়, আমরা এআইডিএসও স্পষ্ট মনে করি যে আজকে এই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে, এনটিএ বাতিলের দাবিতে গোটা দেশ জুড়ে যে আন্দোলন গড়ে উঠেছে, এই আন্দোলনকে আরও তীব্রতর করা দরকার। এই আন্দোলনকে জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে তীব্রতর করা দরকার এবং আমরা এটাও মনে করি এই মালিকি ব্যবস্থাকে উচ্ছেদের পরিপূরক আন্দোলন তীব্রতর করা দরকার। ফলে এই আন্দোলনটাই আমাদের এখন অভিমুখ, এটাই মূল অভিমুখ, এদিকেই তীব্রতর হবে। ফলে এই আন্দোলনে শুধু মানে ভারতবর্ষে নেহা কেন, আরও অন্যান্য জায়গায় বামপন্থী ছাত্রকর্মীদের উপরে এই আক্রমণ নেমে আসতে পারে, এই আশঙ্কা আমাদের আছে। কিন্তু আমরা মনে করি প্রতিরোধ হবে। ওই মিথ্যা মামলার ভয়ে দেশের ছাত্র যুবকরা পিছিয়ে যাবে না, তারা বুক চিতিয়ে দাঁড়াবে। প্রধানের ইস্তফার পর কিন্তু এখন যেটা নতুন ইস্যু এসেছে সেটা ছিল E20 ইস্যু, যেখানে নীতিন গাডকারির ইস্তফার জন্য কিন্তু জেনজি তারা উঠে পড়ে লেগেছে। আপনারা এআইডিএসও কিভাবে এটার মোকাবিলা করবেন, কিভাবে দাঁড়াবেন জেনজির পাশে? দেখুন, এআইডিএসও আজকে শিক্ষাক্ষেত্রে যেমন একটা ভয়ানক সমস্যা, শিক্ষার পরে কর্মসংস্থান নেই এবং কর্মসংস্থানের পাশাপাশি আজকে দেশের শ্রমিক কৃষকদের উপরেও, দেশের সাধারণ জনতার উপরেও নানান ধরনের সমস্যা আসছে। আমরা এআইডিএসও থেকে স্পষ্ট মনে করি যে একটা দেশের শ্রমিক, কৃষক, সাধারণ মানুষকে অভুক্ত রেখে একজন শিক্ষার্থীর শিক্ষা কখনোই সম্পন্ন হতে পারে না। ফলে এআইডিএসও যেমন শিক্ষার দাবি নিয়ে আন্দোলন করছে, তেমনি জনসাধারণের যে নানান ক্ষেত্রে দাবি উঠছে, যে আন্দোলন গড়ে উঠছে, সে আন্দোলনের পাশে পূর্ণ শক্তি নিয়ে দাঁড়াচ্ছে। আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে পশ্চিমবাংলায় বিজেপি আসার পরেই যেভাবে রেল বস্তিবাসীদের উপরে, যেভাবে হকারদের উপরে বুলডোজার চালানো হলো, একদম নিরন্ন মানুষদেরকে উচ্ছেদ করা হলো, তার বিরুদ্ধে সামনের সারিতে ছিল এআইডিএস। ফলে এই যে মানে পেট্রোলের সঙ্গে ইথানল মিশিয়ে যেভাবে একটা ভয়ানক দুর্নীতি, যার বিরুদ্ধে গোটা দেশের মানুষ জেগে উঠছে, প্রতিবাদ উঠছে, সেই আন্দোলনের পাশেও আমরা দাঁড়াবো। যেখানেই গরিব, খেটে খাওয়া, মেহনতি মানুষের জীবনের উপর আক্রমণ নেমে আসবে, ন্যায্য দাবিতে আন্দোলন গড়ে উঠবে, সেই আন্দোলনে এআইডিএসও থাকবে। প্রয়োজনে এআইডিএসও তার ব্যানার ছেড়ে দিয়ে সেই আন্দোলনের পাশে গিয়ে দাঁড়াবে, সেই আন্দোলনে পূর্ণ শক্তি নিয়োজিত করবে এবং সেই আন্দোলনের অভিমুখকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চেষ্টা করবে।